সবচেয়ে বড় ধাক্কাটা যেটা খাবে সরকার আমার কাছে মনে হচ্ছে সেটা অর্থ অভাব। আপনি বেতন দিতে পারবেন না, আপনার পুলিশকে বেতন দিতে পারবেন না, আপনার আশেপাশে বডিগার্ডদের বেতন দিতে পারবেন, রাস্তায় আপনি হাঁটবেন কিভাবে, কর্মচারীদের বেতন দিতে পারবেন না। আমি বলতে চাচ্ছি যে এরকম পরিস্থিতির সৃষ্টি হতে পারে বাংলাদেশে, কিন্তু এটার এবং এটা থেকে উদ্ধার করবে এই সময় এরকম কোনো অবস্থা আমি কাউকে দেখছি না। যেটা সমস্যা সবচেয়ে বড় এইসব পরিবেশে যেটা দাঁড়িয়ে যায়, দুর্ভিক্ষ হয়, গৃহযুদ্ধ হয়, এবং সেখানে মানে এই মিলিটেন্সির, বিশেষ করে এই আল কায়দা টাইপের মিলিটেন্সির উদ্ভব হয় খুব দ্রুত গতিতে, এবং এইটাই হলো বড় একটা ক্রাইসিস যেটা অলরেডি শুরু হয়ে গেছে। এবং এটা যদি হয় তাহলে বাংলাদেশ আর গাজার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। মানে যখন ওই মানে আশেপাশে যারা থ্রেট মনে করবে এইসব কারণে, তারা ওই গাজার মতো অবস্থা আমাদের দাঁড়িয়ে যেতে পারে। হয়তো সামনের দিকে খেয়াল করতে হবে, এবং তারপরে সমস্যার সমাধানে চাপিয়ে দিবে কারা? মানে আপনি বলতে চাচ্ছেন যে ভারত যাদেরকে আমরা আমাদের গার্জেন মেনেছি এবং যাদের কথা মতো আমরা যা আচ্ছা তা করছি এতদিন পর্যন্ত, যেমন সার্জিও গোর আসলেন, উনি আমাদের একজন বোঝা যাচ্ছে যে ওনার কথা মতো অনেক কিছু ঘটবে। আবার ওদিকে যেমন চাইনিজ ওনারা তো বলেই ফেললো যে যেহেতু ওনারা বড় ধরনের ইনভেস্টার এই দেশে, ওনারা ইনভেস্ট করবেন না এখন, বুঝা গেল। তো ওই মেসেজটাই এখন ওনারা দিচ্ছেন ওই জন্যই যে দেশ এখন একটা মহা দুর্যোগের মধ্যে আছে এবং সামনে আরো বড় দুর্যোগ অপেক্ষা করছে, যে কোনো প্রক্রিয়া হোক যেভাবেই বলেন না কেন। এবং উনি সেখানে আসবেন এবং আসার পরে একটা বড় ধরনের কি বলবো এটাকে রিপুল হবে, সারা দেশে একটা ঢেউ উঠবে। তো রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এবং সাবেক বিরোধী দলীয় নেতা সংসদের জিএম কাদের। জনাব জিএম কাদের, আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার আমাদের অনুষ্ঠানে। আমি শুরুতেই যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে বিএনপি সরকার 18 ফেব্রুয়ারি ওথ নিল, 6 মাস হতে যাচ্ছে। এই পর্যায়ে এসে আপনার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বিএনপি কে কত মার্কস দিবেন, অথবা কোথায় কোথায় আপনি অসঙ্গতি দেখছেন, কিভাবে মূল্যায়ন করবেন? আমার কাছে মনে হচ্ছে বিএনপি কে পাস মার্ক দেওয়া যাচ্ছে না। সত্যি কথা বলতে আমি দুঃখিত। আমরা খুব আশাবাদী ছিলাম যে এবার বিএনপি আসলে ওই অন্তর্বর্তীকালীন সরকার চেয়ে একটা ভালো কিছু আমরা দেখব, কিন্তু যা দেখছি এখন পর্যন্ত মোটামুটি অন্তর্বর্তীকালীন সরকারের একটা এক্সটেনশন বা একই নীতিধারা, একই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, একই লাইনের দেশ এখনো চলছে, যেটাকে তখনও আমরা খুব বিপজ্জনক মনে করেছিলাম, এখনো বিপজ্জনক মনে করছি। এবং এ পর্যন্ত সবচেয়ে যেটা বড় কথা, যেটা মানুষের সবসময় প্রথম প্রায়োরিটি থাকে, মানে জানমাল ইজ্জতের নিরাপত্তা, এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যা ছিল এখন ওর থেকে কোনো রকম তেমন উন্নতি হচ্ছে না, বরং দিন দিন অনেক ক্ষেত্রেই অবনতি হচ্ছে। বিভিন্ন সংস্থা, টিআইবি কয়েকদিন আগে একটা রিপোর্ট দিল, প্রথম 100 দিনে 600 সামথিং 29 জন বোধহয় হত্যাকাণ্ড, আর কত জন, এগুলো সব মানে বিরাট সব নেগেটিভ নিউজ আর কি। এবং বিভিন্ন জায়গায় শিশু ধর্ষণ, বলৎকারে, মানে মানুষকে বিভিন্ন জায়গায় খুন, যখন একেবারে অরাজকতার একেবারে চরম, এবং কোন রকম কোনো নিরাপত্তা কারণে এরকমই একটা পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। এবং সেটা আগের থেকে কোনো অংশেই ভালোর দিকে যাচ্ছে এরকম মনে হয়নি। পরের দিকে যেটা সেকেন্ড মানুষের কনস্ট্যান্ট থাকে সেটা হলো খেয়ে পরে বেঁচে থাকার, সেখানেও বিরাটভাবে একটা ধাক্কা খাচ্ছে মানুষ। জিনিসপত্রের দাম প্রতিদিনই বাড়ছে, আর চাকরির সুযোগ সুবিধা, ব্যবসায়ের সুযোগ সুবিধা প্রতিদিন কমে যাচ্ছে। আমাদের মির্জা ফখরুল ইসলাম সাহেব তো কয়েকদিন আগে বললেন যে প্রায় ওনাদের হিসাবে, সরকারি হিসাবে 4 কোটির মতো শিক্ষিত বেকার যুবক এখন আছে। তারপরে মিল ফ্যাক্টরি বন্ধ হওয়ার খবর তো আর এটা দিয়ে শেষ করা যাচ্ছে না, প্রতিদিনই শোনা যাচ্ছে নতুন নতুন মিল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে গ্যাসের অভাবে, বিদ্যুতের অভাবে, নানান ধরনের সমস্যার কারণে, এবং আলটিমেটলি ব্যবসা বাণিজ্য মন্দা হয়েছে। সেটা হলো যে এই গত 10ই আগস্টে একটা ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের একটা কমিটি আছে, অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড কি বলে ওটাকে, স্যাংশন মনিটরিং। এই স্যাংশন মনিটরিং করার জন্য যে বিভিন্ন জায়গায় যে আল কায়দা বা জঙ্গি সংগঠনদের যে স্যাংশন দেওয়া, তার মনিটরিং করে অ্যানালিটিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য সিকিউরিটি কাউন্সিলে তারা যে অ্যাডভাইস করে, সেখানে 10ই আগস্টে তারা অ্যাডভাইসের মধ্যে একটা বড় জিনিস উঠে এসছে, সেখানে বাংলাদেশের নাম উঠে এসছে। তারা বাংলাদেশের দক্ষিণ এশিয়ার বিভিন্ন জায়গায় এটা বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে ওই যেটাকে ইসলামিক স্টেট বা আল কায়দা বলে এদের নেটওয়ার্ক, এবং বাংলাদেশে সুনির্দিষ্টভাবে তারা বলছে যে এটা নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা চলছে এবং সেটা চলছে, কাজ এগিয়ে যাচ্ছে, এবং এটাতে তারা উদ্বেগ প্রকাশ করেছে। ফলে সামনের দিকে আমাদের যেটা একটা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে যে আমাদের একটা মানে ইমেজ, এটা ব্যাপকভাবে ইমেজ সংকট হয়েছে। যেটা আমি একটু আগে বললাম যে উগান্ডার চেয়েও আমাদের পাসপোর্ট এখন মানুষের মানে বেশি খারাপের দিকে, মানের দিকে খারাপের দিকে গেছে। বিভিন্ন দেশের লোকরা এখন আমাদেরকে দেখলেই
মানে একটা আটকে ওঠার মতো অবস্থা, এবং সেই যে একটা ইমেজ সংকট, তার মধ্যে দেশের মানুষ খেতে পারছে না, চলতে পারছে না, মানুষের জীবনমানের কোনো নিরাপত্তা নেই। কাজে এইসবের থেকে পরিত্রাণের কোনো সম্ভাবনা হঠাৎ করে যে দেখে মনে করলাম না ঠিক আছে এখন আছে 2 মাস পরে ভালো হবে, এরকম কোনো দেখা যাচ্ছে না। আমি একটা জিনিস এখানে বলি, সেটা হলো বাজেটের সময়, বাজেট অ্যানালাইসিস করার সময় একটা জিনিস বলেছিলাম যে আমরা যেহেতু অর্থনৈতিক মন্দা চলছে আমাদের সারা বিশ্বে, এখন অর্থনৈতিক মন্দা, আমাদের দেশে অর্থনৈতিক মন্দা চলছে, সেখানে যে টার্গেট দেওয়া হচ্ছে, যেভাবে বাজেট করা হয়েছে, সেই বাজেটে যে মানে যেটা আর্নিং দেখানো হয়েছে, আমি বলছি এই আর্নিং তারা করতে পারবে না। 2 লক্ষ প্রায় 29 থেকে 30 হাজার কোটি টাকা মানে যে আর্ন করবে, তার চেয়ে পরিচালন ব্যয় যে সরকার চালাতে যে হয় তার চেয়ে কম আর্নিং হবে সার্বিকভাবে, এবং সেটাকে ঋণ করে মোকাবেলা করতে হবে। কাজে সরকার কিন্তু সামনে, কালকে আমাদের এক মন্ত্রী, আমাদের ইকবাল হোসেন টুকু, উনি বলেছেন এক জায়গায়, হয়তো কথায় বলেছেন, কিন্তু কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে সামনের দিকে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে পারবো কিনা সেটা নিয়ে সংশয় দেখা দিয়েছে, এবং এটা আমি বাস্তবতাই মনে করছি। আমরা বেতন কিন্তু এখনো ওনারা দিতে পারছেন না, ঋণ দিয়ে দিচ্ছেন, এবং সামনে পুরো বছর ঋণ দিয়েই তাদেরকে চালাতে হবে, এবং এই ঋণের কোনো মানে ঋণ করার কোনো জায়গা নেই। বাংলাদেশের ব্যাংকও এমন কোনো সাফিসিয়েন্ট নেই, বিদেশিরা কেউ ঋণ দিচ্ছে না, কেউ বাজেট সাপোর্ট কিছু করছেন না। কাজে সরকারকে বড় একটা ধাক্কা দিতে হবে। আমার প্রশ্ন হচ্ছে যে অর্থমন্ত্রী নিজেই বলেছেন যে অর্থনৈতিক যে নেতিবাচক অবস্থা দেশের, সেটি কাটিয়ে উঠতে 2 বছর সময় লাগবে। কেন 2 বছর সময় লাগবে? অথবা এই অবস্থায় দেশে বিনিয়োগ নেই, কর্মসংস্থান নেই, একের পর এক শিল্প কলকারখানা শাটডাউন হচ্ছে, বিদ্যুতের অবস্থা তো আমরা সবাই জানি, সেটির একটি প্রভাব পড়ছে। আহ একসাথে এত কিছু একবারে শাটডাউন হয়ে যাওয়ার কারণ কি, আপনার কি মনে হয়? এবং সরকার থেকে বলা হচ্ছে যে এর পেছনে দায়ী আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের দুর্নীতি, অবাধ লুটপাট, এগুলোকে দায়ী করা হচ্ছে, টাকা পাচার ইত্যাদি ইত্যাদি। হয়েছে কি, হ্যাঁ আওয়ামী লীগ কিছুটা দায়িত্ব বটেই, তবে আওয়ামী লীগ যে ধারায় চলছিল, তারা বিপদগুলো সামনে নিয়ে চলছিল, এবং এটা নিয়ে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এর একটা সমাধান করারও চেষ্টা করছিল। যেমন এখন যেটা যেটা বিভিন্ন সময় থেকে গেছে আর কি, যেমন উনি যেটা 2 বছর বলছে সেটা কথা বলি, উনি এটা কোনো কারণ দেখাননি, উনি একটা নিজের থেকে মনের ইচ্ছায় বলেছেন যে আগামী 2 বছরে হয়তো হতে পারে, কিন্তু উনি সুনির্দিষ্ট কোনো রূপরেখা দেননি যে 2 বছর পরে আমরা ইকোনমিক রিকভারিটা করবো। এখনো আমাদের অবস্থা খুবই খারাপ। আওয়ামী লীগ যেখানে সেরে গেছে, তার চেয়ে 2 বছর চলে গেছে। এই সময় অন্তর্বর্তীকালীন সরকার একেবারে, যেটা আওয়ামী লীগ যেগুলো খারাপগুলোকে কাটানোর জন্য যে কতগুলো স্টেপ নিয়েছিল, এগুলোকে ওনারা স্টপ করে দিয়েছেন, এবং ওটার ফলে 2 বছর পিছিয়ে যাওয়াতে এখন এগুলোকে আবার তাল সামলিয়ে ফিরে আসে একেবারে একটা অসম্ভবের মতো অবস্থা। আমি এটা জেনে শুনে বলছি। আমি বলতে চাচ্ছি আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, যে গ্যাস সংকটের সামনের দিকে কমবে না, আরো বাড়বে। আর ইলেকট্রিসিটির ব্যাপারে ওরা অনেক ডাইভার্সিফাইড করেছিল, সেখানে কিন্তু ওই যে যেমন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে ইলেকট্রিসিটি ওগুলো দিতে আসতো, এবং বিভিন্ন জায়গা থেকে বিদেশ থেকে আনার জন্য ব্যবস্থা করেছিল, ওগুলোর থেকেই কিন্তু এখন আমরা যদি করতে পারি তাহলে এগুলো চালু থাকবে, কিন্তু ওটাও এখন কোনো এই 2 বছর কোনো কাজ হয়নি, সবকিছু প্রায় স্ট্যান্ড স্টিল। কাজে এনার্জি ক্রাইসিস ইজ নট গোয়িং টু বি স্টপ ভেরি সুন। আর এনার্জি ছাড়া বাংলাদেশের কোনো কিছু ইনভেস্টমেন্ট হবে না, কোনো অগ্রগতি হবে না। উই আর ইন এ বিগ মেস। আর তারপরে বললাম যে টাকা পয়সা যা আছে এগুলো দিয়ে মানুষের ট্যাক্স দিচ্ছে, এই ট্যাক্সও সামনে মানুষের দিতে পারবে না, যেহেতু কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড নেই। ট্যাক্স দিবে কোথা থেকে মানুষকে জোর করে আর কিছু মানে ব্যবসা বাণিজ্য না থাকলে কোথেকে ট্যাক্স দেবে? আপনি এর মধ্যে অর্থনৈতিক পরিস্থিতির কথা তুললেন দেশের, এবং অবশ্যই আইন শৃঙ্খলা জনিত যে পরিস্থিতি সেটির কথাও তুললেন। আপনি কি মনে করছেন যে মানে যেভাবে আপনি বলছেন তাতে মনে হচ্ছে দেশ একেবারে স্থবিরতার দিকে যাচ্ছে, অথবা স্থবির হয়ে আছে? বিষয়টা কি এরকম? বাংলাদেশ এখন যে পজিশন আছে, আমি উৎকণ্ঠিত। এখন আমি উৎকণ্ঠিত কি অযথা হচ্ছে এরকম মনে করার অনেক কারণ থাকতো, কিন্তু আমি খুবই অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। আমি এনার্জি সেক্টরে কাজ করেছি এখানে, আমি মন্ত্রী এমপি হওয়ার আগে প্রায় 7-8 বছর আমি স্পেশালি ট্রেন ছিলাম। পরে এখানে এসে আমি বাণিজ্য মন্ত্রণালয়ে কাজ করেছি, আমি ইন্টারন্যাশনাল যেমন বিমান পর্যটন মন্ত্রণালয়ে কাজ করছি। আমার কিন্তু ওয়াইড একটা অভিজ্ঞতা আছে। আমি সেজন্য এনার্জি সিকিউরিটি সম্পর্কে আমি ওই 2023-24 সালে আমি ওয়ার্ন করেছিলাম যে এনার্জি সিকিউরিটি, তো সরকার কিছু কিছু ব্যবস্থা গ্রহণ করা শুরু করেছিল, ওটা সাফিসিয়েন্ট হতো কি না হতো সেগুলো সব স্টপ হয়ে গেছে, সেগুলো এখন কিছু নেই। কাজে সামনের দিকে ধপ করে এনার্জি আরো কমে যাবে, এবং বিদ্যুৎ না থাকলে আর গ্যাস না থাকলে আপনি পৃথিবীর যে কোনো লোককে আনবেন, এখানে কেউ কিছু করতে পারবে না, এখানে কোনো ইনভেস্টমেন্ট হবে না, এত কোটি কোটি মানুষ বেকার, এদের কোনো যাওয়ার জায়গা নেই।
আল্লাহ হয়তো আমাদের রক্ষা করবে, সবসময় আল্লাহ আমাদের রক্ষা করে। আমার কাছে মনে হচ্ছে খারাপ, অবস্থা খারাপ। এবং সরকার মানে সবচেয়ে বড় ধাক্কাটা যেটা খাবে সরকার আমার কাছে মনে হচ্ছে সেটা অর্থ অভাব। আপনি বেতন দিতে পারবেন না, আপনার পুলিশকে বেতন দিতে পারবেন না, আপনার আশেপাশে বডিগার্ডদের বেতন দিতে পারবেন, রাস্তায় আপনি হাঁটবেন কিভাবে, কর্মচারীদের বেতন দিতে পারবেন না। আমি বলতে চাচ্ছি যে এরকম পরিস্থিতির সৃষ্টি হতে পারে বাংলাদেশে, কিন্তু এটার এবং এটাকে উদ্ধার করবে এই সময় এরকম কোনো অবস্থা আমি কাউকে দেখছি না। যেহেতু বিদেশিরা সবাই এখন ওই যে ইরান যুদ্ধের কারণে সবাই বিভিন্নভাবে বকডাউন হয়ে গেছে, মানে সবারই ব্যবসা বাণিজ্য কমে গেছে, পয়সা আসে হঠাৎ করে বিরাট ভাবে এখানে বাংলাদেশে ইনভেস্ট করবে বা টাকা দিবে তাদেরকে, যেটা সৌদি আরব দীর্ঘদিন পাকিস্তানকে টাকা দিয়েছে, ক্যাশ টাকা দিয়েছে। তো অনেক সময় চায়না অনেককে দেশকে দেয়, কিন্তু চায়না সবসময় পোটেনশিয়াল না দেখে দেয় না। চায়না এখন আর টাকা বাংলাদেশে দিবে এরকম কোনো কমিটমেন্ট করেনি। যেগুলো জায়গা তারা নিয়েছে এগুলো তারা ডেভেলপমেন্ট করার জন্য যে বিদ্যুৎ এবং গ্যাসের দরকার, এটার ব্যবস্থা না হলে তারা ইনভেস্টমেন্ট করতে আসবেও না। তার কাজে বাংলাদেশে ইনভেস্টমেন্টও আসছে না, টাকাও আসছে না। বিদ্যুৎ সেক্টর, গ্যাস সেক্টর এগুলো অত্যন্ত নাজুক পরিস্থিতিতে আছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন খুব খারাপ পরিস্থিতি, এবং বাংলাদেশের সরকারের অর্থের অভাব অত্যন্ত প্রকট বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। এবং তার মধ্যে আবার এই যে যেটা সমস্যা সবচেয়ে বড় এইসব পরিবেশে যেটা দাঁড়িয়ে যায়, দুর্ভিক্ষ হয়, গৃহযুদ্ধ হয়, এবং সেখানে মানে এই মিলিটেন্সির, বিশেষ করে এই আল কায়দা টাইপের মিলিটেন্সির উদ্ভব হয় খুব দ্রুত গতিতে। এবং এইটাই হলো বড় একটা ক্রাইসিস যেটা অলরেডি শুরু হয়ে গেছে। এবং এটা যদি হয় তাহলে বাংলাদেশ আর গাজার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। মানে যখন ওই মানে আশেপাশে যারা থ্রেট মনে করবে এইসব কারণে, তারা ওই গাজার মতো অবস্থা আমাদের দাঁড়িয়ে যেতে পারে। আমি এটা অনেক আগের থেকে বলেছি এবং বলে আসছি এখনো, যে আমি হয়তো বেশি দুশ্চিন্তা করছি, কিন্তু আমার দুশ্চিন্তা করার কতগুলো গ্রাউন্ড আছে, সেই জন্য বলছি। গাজাতে তো আর গৃহযুদ্ধ নয়, গাজাতে তো অন্য একটি পরাশক্তি বা অন্য একটি শক্তির আক্রমণ, আগ্রাসন। কিন্তু আপনি কেন বাংলাদেশকে গাজার মতো পরিস্থিতির দিকে মনে করছেন? এই জন্য বলছি যে গৃহযুদ্ধের কারণে নয়, ওখানে মিলিটেন্সি ডেভেলপ করে। যখন মানুষের অভাব অভিযোগ বেশি হয় প্রিডমিনেন্টলি মুসলিম কান্ট্রিতে, যেটা ভারতের জন্য একটা বড় সমস্যা, অনেকে ভারত সম্পর্কে অনেক ধারণাটা ক্লিয়ার নেই। ওদের সমস্যাটা কিন্তু বাংলাদেশের ব্যবসা বাণিজ্য তাদের কোনো বড় জিনিস নয়। ভারত একটা বিশাল কান্ট্রি, বড় সাইজে বড়, রিসোর্সে অনেক বড়, রিসোর্স মানে খালি মিনারেল রিসোর্স না, হিউম্যান রিসোর্স, সব ধরনের রিসোর্স ওদের কাছে। থার্ড হলো ওরা মিলিটারি পাওয়ার, বিরাট দেশ। কিন্তু ওদের জন্য বাংলাদেশের স্ট্র্যাটেজিক লোকেশন, ওদের বিরাট 4000 কত কিলোমিটার ওদের বাউন্ডারি, কমন বাউন্ডারি, এবং এখানে অনেক সেন্সিটিভ এলাকা আছে ওদের। এবং এখানে যদি মানুষ যদি গরিব থাকে, গরিব মানুষের মধ্যে মুসলিম হয়, তাহলে এখানে একটা মিলিটেন্সি টেন্ডেন্সি দেখা যায়, যেটা আল কায়দা এখন দেখা যাচ্ছে। এই সুযোগটি কেন? আমরা দেখলাম ডক্টর ইউনূস সরকারের সময় থেকে জঙ্গিবাদের এক ধরনের মাথা চাড়া দেওয়ার চেষ্টা, এবং সেটি কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখলামও। আইসিসির কালো পতাকা নিয়ে দিনের পর দিন মিছিল, বিক্ষোভ এবং মৌলবাদের আস্ফালন। এখন এসে আল কায়দার নতুন আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠনের সেল বাংলাদেশে স্টাবলিশের চেষ্টা করা হচ্ছে। এর কারণ কি মনে হয় আপনার? এটার কারণ হলো কি, ওরা অনেকদিন থেকেই মৌলবাদীরা এখানে অ্যাক্টিভ ছিল, যেটা শেখ হাসিনার সময় খুব কঠোর হস্তে দমন করা হয়েছে। আমরা ওনাকে অনেক সময় এটার দিকে নিন্দাবাদ করতাম, কিন্তু আমরা এটা বুঝতে পারিনি। এখন বোঝা যাচ্ছে যে ছিল। এবং এই স্টুডেন্টদের একটা খুব ন্যায্য দাবি, কোটার বিরুদ্ধে আন্দোলন যেটা হয়েছে, এবং এই স্টুডেন্টরা যে দাবিটা শুরু করেছে আমরা সেখানে যোগদান করেছিলাম, যেটা ছাত্রদের দাবি থেকে ছাত্র জনতার বৈষম্য বিরোধী একটা আন্দোলনে রূপান্তরিত হয়েছিল। সেটাকে এটার ক্যামোফ্লেজে এরা ভিতরে ঢুকে ব্যাপকভাবে সরকারের পতনের জন্য অনেক কিছু করেছেন, সরকারকে পতন করিয়েছেন। এখানে আমরা এখন অনেক জায়গা থেকে অনেক কিছু শুনতে পাচ্ছি, ইন্টারন্যাশনাল ইনভলভমেন্টের কথা আসছে, যাই হোক। কিন্তু তখন তারা বলতে চাইলেন যে এটার জন্যই আন্দোলন হয়েছে, আন্দোলনটা আমরা এই ওদের একটা রাইটিস্ট উত্থান, ওটাই বলছো আমরাই করেছি, আমাদেরই, আমরা মানুষকে হত্যা করেছি, পুলিশকে হত্যা করেছি, আমরা নাশকতা করেছি, আমাদের কারণেই হয়েছে। এবং এমনকি ওনাদের কিছু কিছু যারা লিডারশিপে ছিলেন তারা বললেন যে আমরা প্রস্তুত ছিলাম, যদি এটাতে সফল না হতাম তাহলে অস্ত্রশস্ত্র নিয়ে আমরা যুদ্ধ করে এটাকে স্বাধীন করতাম। তার মানে তাদের যুদ্ধ প্রস্তুতি ছিল, তাদের অস্ত্রশস্ত্র ছিল, গোলা বারুদ ছিল, তাদের ট্রেনিং ছিল। এগুলো কে করিয়েছে? এগুলো সমস্ত উগ্রবাদী সংগঠনগুলো, এগুলো ছাড়া। এবং জামাত স্বীকার করেছে যে তারা এটার সঙ্গে ব্যাকগ্রাউন্ড এরাই ছিল, বিদেশিরা সমর্থন করলো, তারা এখানে চালু করলো, এবং সেখানে দেশটাকে ভাগ করলো সুন্দরভাবে। একটা হলো রাইটিস্ট যেটাকে বলা যায়, এবং উগ্রবাদী এবং মৌলবাদীরা এবং সাম্প্রদায়িক শক্তি, আর একটা হলো লিবারালস। আরেকটা করলো যে যারা ওই মানে শেখ হাসিনার সরকারের সময় অত্যাচারিত হয়েছে বিভিন্ন কারণে, তারা সবাই দেশপ্রেমিক। এই অত্যাচারিত লোকরা যখন দেশপ্রেমিক হিসাবে সার্টিফিকেট, দেশের রাষ্ট্রের থেকে সার্টিফিকেট পেয়ে গেল, তখন সমস্ত ধরনের আল কায়দা টাইপের যতগুলো সংগঠন সবগুলোই দেশপ্রেমিক হিসাবে বাংলাদেশে
অফিসিয়ালি অ্যাকসেপ্টেড হলো, এবং তারপর থেকে তারা বিভিন্ন তাদের সাজা মাপ তাদেরকে ইয়ে থেকে দেওয়া হলো, তাদেরকে মুক্তি দেওয়া হলো জেল থেকে, তাদেরকে খালাস করে দেওয়া হলো, সমস্ত চার্জ বাতিল করে দেওয়া করে ফ্রি করে দেওয়া হচ্ছে। এবং এরা তখন আবার একটা সুযোগ পেল, এবং এরা এই দেশটাকে, যেহেতু মুসলিম প্রধান দেশ এবং এখানে পভার্টি, মানুষ খুব এই গরিব, সেই পভার্টির সুযোগ নিয়ে এবং ইসলামী ভাবধারাটাকে বিভিন্নভাবে তাদের মাথায় ঢুকিয়ে দিয়ে তারা একটা মিলিটেন্সি করার চেষ্টা করে, যেটা কিন্তু গাজাতেও একই জিনিস হয়েছে। সেই ভারত বিরোধী শক্তি এখন স্ট্রং বেশি, এবং সরকারও একটি শর্ত জুড়ে দিয়েছে, এরকম গুঞ্জন শোনা যাচ্ছে, যদি এটি কোনো ভিত্তি আমরা এখনো পাইনি, যে শেখ হাসিনাকে যতক্ষণ পর্যন্ত প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত ভারতের সাথে নতুন কোনো সম্পর্ক নয়, বা সম্পর্কের উন্নয়নের জায়গায় নিয়ে যাওয়া নয়। আপনি কি তেমনটি মনে করেন? এটা আমি জানি না সরকারকে কারা কি বুদ্ধি দিচ্ছে। আমার অভিজ্ঞতা থেকে বলছি যে এটা মানে দারুণ ভাবে সরকারকে মিসগাইড করা হচ্ছে। একটা জিনিস আমরা অনেক সময় ভুল করি, মানে কি বলবো এটাকে, আমি নিজেকে ছোট করে বলতে চাই না, কিন্তু ভারত একটা বড় শক্তি, যেটা বললাম বড় দেশ, এদের বড় অনেক রিসোর্সফুল কান্ট্রি, বড় একটা সামরিক শক্তি, এবং এদের কাছে বাংলাদেশের গুরুত্ব, ব্যবসা বাণিজ্যকে যেটা আমরা বলতে চাই বাংলাদেশ, ওদের ওটা গুরুত্ব নাই। ওদের একটাই গুরুত্ব আছে যে এটা একটা ল্যান্ড যেটা স্ট্র্যাটেজিক লোকেশনে অবস্থিত, এবং যেখানে হিউজ পরিমাণে মুসলিম মেজরিটি এবং পুয়ার কান্ট্রি, এটাকে আমাদের বিরুদ্ধে যদি কেউ ব্যবহার করতে চায় এটাকে একটা হিসাবে ইউজ করতে পারবে। এখানে যেমন আল কায়দা আসে, এরকম ধরনের সন্ত্রাসী গোষ্ঠী আসে, এরকম ধরনের সাম্প্রদায়িক শক্তি আসে, তারা আমাদের ক্ষতি করার জন্য এটাকে, এই ভূমিটাকে ব্যবহার করতে পারে। এটাকেই তাদের একমাত্র কনসার্ন, এবং তারা সবসময় চায়, আমি দেখেছি তাদের কে কি বলে আমি জানি না, তারা চায় যে এই দেশটা তাড়াতাড়ি একটু সমৃদ্ধশালী হোক, মানে গরিব থেকে উপরে উঠুক, তাহলে আমাদের এই সংখ্যাটা থাকবে। এখন প্রশ্ন হলো যে না, এখন যদি ভারতের ওগুলো সাধারণ প্রিপারেশন নিচ্ছে, আমরা অনেক সময় ভুল করি, ওরা কিন্তু সাধারণভাবে এটাকে একটা শান্তিপূর্ণভাবে একটা প্রসপারাস দেশ হোক, এখানে কোনো সেরকম কোনো সমস্যা না থাকুক, আস্তে আস্তে সব শিক্ষিত হয়ে উঠুক, মানুষের সম্পদশালী হোক, তাহলে এই মিলিটেন্সি এখানে খরচে আসবে না এবং ওরা সেফ থাকবে, এটা তারা মনে করে। এই জন্য তারা সহযোগিতাও করতে চায়। কিন্তু যদি কোনো কারণে তারা মনে করে যে এটা হচ্ছে না, তাহলে কিন্তু ওরা যেন সরকারের সাথে কথাবার্তা বলছে যে এটাকে যে কোনো ভাবে এটাকে থামিয়ে একটা নর্মাল পরিস্থিতিতে আনা যায় কিনা, তারা সহযোগিতা করে হাত বাড়িয়ে দিচ্ছে। আর সরকার যদি এটাকে মানে অন্য কিছু মনে করে এটার বিরুদ্ধে আচরণ করে, আমি পরিষ্কার কথা বলতে চাই, আমি একটা সময় দেখেছিলাম ওই যে প্রণব মুখার্জি একবার প্রেসিডেন্ট ছিলেন, আসছিলেন উনি, বেগম খালেদা জিয়া ওনাকে একটা গন্ডগোলের সম্বন্ধে 2014 আগে বা কোনো সময় ওনাকে ডেকেছিলেন যে আমার সঙ্গে আসেন, কথা বলেন, কি করা যায়। ওরা চাচ্ছিল একটা মীমাংসা করে দেওয়া, করা যায় কিনা। উনি রিফিউজ করেছিলেন, বলছেন না, আমার এখন হরতালের কারণে যাচ্ছি না। আমি পরবর্তীকালে ভারতের অনেক রাজনীতিবিদ অনেকের সঙ্গে কথা বলেছি, এরা এটাকে বিরাট ভাবে একটা অপমান মনে করছে। আমি তো কমার্স মিনিস্ট্রি ছিলাম, আমাদের সাথে ব্যবসা না করলে তাদের খুব একটা লস নাই, আমরা তাদের সাথে ব্যবসা না করলে বিশাল ভাবে লুজার হবো। এটা বললে আমি ভারতের দালাল তা না, আমি প্র্যাকটিক্যাল থেকে বলছি। তো যাই হোক, ওটা না, কিন্তু সেকেন্ড অপশনও তাদের কাছে থাকে, মানে যদি এটা না হয় দেন দে উইল টেক আদার অপশনস, বাট তারা এই অপমানটাকে খুব সহজভাবে গ্রহণ করবে না, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। এবং এটা যদি ওনারা কোনো কারণে এটা এই ধরনের মত নিয়ে থাকেন যে আমরা চোখে চোখ রেখে কথা বলবো ইত্যাদি, আমি মনে করি জিনিসটা পরবর্তীকালে বর্তমান সরকারের জন্য এবং দেশের জন্য ক্ষতিকারক হতে পারে। যেমন জিএম কাদের একটি বিষয় বেশ গুঞ্জন আকারে শোনা যাচ্ছিল, যখন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর কদিন আগে বাংলাদেশ সফরে এলেন। তিনি ওই সময় আপনার সঙ্গে বৈঠক করেছেন এবং আওয়ামী লীগের কারোর সঙ্গে বৈঠক করেছেন। এই বিষয়টি আসলে কি? না, উনি এসেছিলেন, ওনার আমরা যতটুকু আমরা দেখলাম, উনি একেবারে একটা কোনো কিছু বোঝার জন্য আসেননি, বুঝে শুনে এসছেন এবং কিছু মেসেজ দিয়ে গেছেন বিভিন্ন জায়গায়, এটা আমরা যেটা বুঝতে পেরেছি। আমার সঙ্গে কথা বলার কথা হয়েছিল, অনেক সময় অনেক লেভেল থেকে বলা হয়েছিল, পরবর্তী থেকে এটা হয়নি। আওয়ামী লীগের সঙ্গেও কতটুকু হয়েছে আমি জানি না, এটা হয়তো কোনো কারণে ওটার প্রয়োজন মনে করেনি আমাদেরটা, কেননা ওনারা আমাদের সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন, সব বুঝে এসছেন। ওনারা যে জিনিসটি করতে চাচ্ছেন বলে আমরা বিভিন্নভাবে হিন্টস পাচ্ছি, যেটা অনেকদিন আগের থেকে ভারত বলে আসছিল যে একটা ইনক্লুসিভ পলিটিক্স দরকার, এবং নির্বাচনটা তারা ইনক্লুসিভই চেয়েছিল। যাই হোক, সেটা পরের কথা, নির্বাচন যখন হয়ে গেল, তারপরেও ইনক্লুসিভ রাজনীতি মানে সব দলকে সমানভাবে রাজনীতি করার সুযোগ দিতে হবে, না হলে স্টেবিলিটি আসবে না, এটা ছিল ভারতের কথা।
পরবর্তীকালে ওই সার্জিও গোরুনি এসে যেটা বললেন এবং ওনার বডি ল্যাঙ্গুয়েজে যেটা বোঝা গেল যে উনি মোটামুটি ভারতের সাথে, ভারত যেটা করতে চাচ্ছে ওনারা তাদের বিরোধিতা করছেন না বা তার সঙ্গে একমত, ওনারা এই ধরনের মনে হলো আর কি। আর তারপরে যেটা সবচেয়ে মজার ব্যাপার হলো যে তার একদিন পরেই বোধ হয় চাইনিজ অ্যাম্বাসেডার একটা সাংঘাতিক কথা বলেছেন, যেটা খুবই আমার কাছে মনে হচ্ছে যে এটা গুরুত্বপূর্ণ আর কি। ওটাও উনি একই কথা বলেছেন যে বাংলাদেশে এই মুহূর্তে প্রয়োজন হলো মানে স্থিতিশীলতা এবং ঐক্যবদ্ধ, মানে জাতীয় একটা ঐক্য আর কি। মানে অর্থ হলো একই কথা যে স্থিতিশীলতা দরকার এবং স্থিতিশীলতার জন্য ইনক্লুসিভ রাজনীতি দরকার, এই কথাটা সকলেরই একই মেসেজ আর কি। তো ওই মেসেজটাই এখন ওনারা দিচ্ছেন ওই জন্যই যে দেশ এখন একটা মহা দুর্যোগের মধ্যে আছে এবং সামনে আরো বড় দুর্যোগ অপেক্ষা করছে। এটা জাতীয় ঐক্য ছাড়া এই দুর্যোগ মোকাবেলা সম্ভব না, এবং কেননা জাতীয় ঐক্য ছাড়া কোনো স্থিতিশীলতা সম্ভব না। আপনি অর্ধেক লোককে মেরে কেটে সাফ করে দিয়ে বাকি অর্ধেককে নিয়ে দেশ চালাবেন, এবং এটাও তো এক ধরনের জেনোসাইড। তারা যেভাবে বলছে সব নিশ্চিহ্ন করে দেওয়া হবে, তাদের কোনো রাইটস রাখা হবে না, তাদের কোনো ফিজিক্যালি তাদেরকে রাখা হবে না, এই ধরনের হুমকি তো দেওয়া হচ্ছে এবং কাজ করা হচ্ছে যে সামনের দিকে ইনক্লুসিভ রাজনীতি করতে হবে। এবং এটা যদি বর্তমান সরকার সহজভাবে না করেন, ভালো না করলে হয়তো চাপিয়ে দেওয়া হবে, এবং সেইভাবেই হয়তো সামনের দিকে খেয়াল করতে হবে এবং তারপরে সমস্যার সমাধানে চাপিয়ে দিবে কারা? মানে আপনি বলতে চাচ্ছেন যে ভারত এবং যাদেরকে আমরা আমাদের গার্জেন মেনেছি এবং যাদের কথা মতো আমরা যা আচ্ছা তা করছি একদিন পর্যন্ত, মানে বড় বড় শক্তি আর কি যারা আমাদের আশেপাশে কাজ করছে। এটা তো আমি স্পেসিফিক্যালি বলতে গেলে এখন মানে অনেক দিন থেকে তো আমরা দেখছি, যেমন সার্জিও গোর আসলেন, উনি আমাদের একজন বোঝা যাচ্ছে যে ওনার কথা মতো অনেক কিছু ঘটবে। আবার ওদিকে যেমন চাইনিজ ওনার তো বলেই ফেললো যে যেহেতু ওনারা বড় ধরনের ইনভেস্টার এই দেশে, ওনারা ইনভেস্ট করবেন না এখন, বুঝা গেল, আনটিল আনলেস স্টেবিলিটি আসে, এবং তার জন্য তারা ইউনিটি চাচ্ছেন, এটা বোঝা গেল। ভারত তো অনেক আগে থেকে বলছেন যে আমরা ইনক্লুসিভ নির্বাচন চাচ্ছি। তো মোটামুটি এই শক্তিগুলি তো এক হয়ে গেছেন একটা ব্যাপারে, এটা আমরা যদিও পরিষ্কার ভাবে না বললেও ইনডাইরেক্টলি বা কিছুটা ক্ষেত্রে পরিষ্কারও বোঝা যাচ্ছে যে সামনের দিকে রাজনীতিকে তারা ওই দিকে নেওয়ার জন্য চেষ্টা করবেন। এবং এটা থেকে যারা চীন তো এই মুহূর্তে বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতি হোক আর না হোক সেদিকে তাকাচ্ছে না, তাদের প্রভাব বিস্তার করতে চাইছে। আবার চীনকে ঠেকানোর জন্য ভারত আর যুক্তরাষ্ট্র এক হয়েছে। সার্জিও গোরের যে বাংলাদেশ সফর, সেটির অন্যতম লক্ষ্য ছিল চীনের প্রভাব মোকাবেলা করা। তাহলে ইনক্লুসিভ রাজনীতির ক্ষেত্রে ভারত এবং যুক্তরাষ্ট্র এই মুহূর্তে না হয় তাদের স্বার্থের জায়গা থেকে এক হচ্ছে, চীন কি তাদের জায়গায় একমত পোষণ করবে? এটা আমাদের কতগুলো ভুল ধারণা আর কি। রাজনীতিতে চীন কিন্তু একটা কথা, চীনের একটা ইয়েতে আছে যে বিড়াল সাদা কি কালো সেটা আমার দেখার বিষয় না, ইঁদুর মারে কিনা সেটা দেখবো আমি। মানে চীনের রাজনীতি হলো আমি ব্যবসা করতে চাই ওই দেশের সঙ্গে, আমি বাণিজ্য করব, তার জন্য পরিবেশ দরকার আমার, এবং সেটা কে করতে পারবে সেটা বড় জিনিস নয়। আর ফ্রেন্ডশিপ ও রাজনীতিতে কোন সময় যে চায়না এবং আমেরিকা এক হবে কারো বিরুদ্ধে, আবার কোন সময় যে ভারত আর চায়না এক হবে আরেকজনের বিরুদ্ধে, আবার কোন সময় যে ভারত আর আবার ইন্ডিয়া এক হবে আবার চায়নার বিরুদ্ধে, এগুলো খুবই মানে এগুলো কোনো ওয়েল ডিফাইন্ড না। যখন যেটা পরিবেশ সৃষ্টি হয় এইভাবে ইউজ করা হয়। রাজনীতির খেলার এটি যে কেউ কোনো পার্মানেন্ট বন্ধু না, কেউ কোনো পার্মানেন্ট শত্রু না। তো আমার একটা কথা বলে চীন না, চীন একবার পরিষ্কার বলেছেন, চীনের অ্যাম্বাসেডারের বক্তব্য আমি যেটা ফলো করেছি, একটা সাংবাদিকদের উত্তরে উনি বলছেন যে বাংলাদেশের জন্য এখন স্থিতিশীলতা দরকার এবং জাতীয় ঐক্য দরকার, এই ধরনের একটা কথা আমি শুনেছি আর কি ওনার একটা প্রেস ব্রিফিং। চীনের রাজদূত কিন্তু আপনি যার কথা বলছেন ইয়াং ওয়েন, চীনের অ্যাম্বাসেডার, তিনি কিন্তু আবার স্পষ্ট করে বলেছেন, বা চীনের প্রেসিডেন্টও এই ধারণা দিয়েছেন যে বাংলাদেশে অন্য কারোর হস্তক্ষেপ তারা বরদাস্ত করবে না। যে কথা তারা এর আগে কখনো এভাবে কখনো বলেনি, সেই কথা বলেছে যে অর্থাৎ তারা যুক্তরাষ্ট্র ও ভারতকে মিন করেছে। সেটাই মিন করুক, ওনারা বরদাস্ত করবে না ওটাও বলবে, আবার বাকি সবাই এটাই একই কথা বলবে। কাজে এটা নিয়ে কোনো কিছু করার নেই, ওনারা বরদাস্ত করবেন না মানে কি এখন বাংলাদেশ যদি কোনো কারণে আমেরিকার এগেনস্টে চলে যায় বা ভারতের এগেনস্টে চলে যায়, তাহলে কি চীন সামরিক শক্তি নিয়ে আমাদেরকে সেভ করতে আসবে? মানে এটা এরকম ধরনের মনে হচ্ছে কাউকে, মানে এই ধরনের চিন্তাগুলো খুব বাস্তবসম্মত চিন্তা নয় আর কি। এগুলো কেউ কারোর জন্য ওইভাবে যুদ্ধে নেমে পড়ে না। সেটা আমরা দেখেছি, আগেও দেখেছি। পাকিস্তানের সঙ্গে যখন বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের সময়, তখন তো আমেরিকা ওদের সঙ্গে ছিল, চীনও ওদের সঙ্গে ছিল, তারপরেও তো ঘটনা ঘটেছে আর কি। কাজেই ওইভাবে সামরিক ভাবে হস্তক্ষেপ সরাসরি করা কোনো দেশের পক্ষে এত সহজ নয়। আর কেনই বা করবে? তারা ব্যবসা করতে চায়, ব্যবসা হলেই হলো। আপনার ব্যক্তিগত একটি অভিমত চাই যে শেখ হাসিনা ফিরে আসার ঘোষণা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে,
আপনি মনে করেন পসিবল, মানে তিনি ফিরে আসবেন? ইট ইজ নট অনলি পসিবল, এটা আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট, ইট ইজ এভিডেন্ট, এবং ইট ইজ ওনার জন্য এটা হচ্ছে কোনো সেকেন্ড কোনো অল্টারনেটিভ নেই। উনি, আমি রাজনীতিবিদ হিসেবে বলছি, আম, ওনার রাজনীতি আমি যতটুকু দেখেছি, এবং ওনার কোনো কোনো অল্টারনেটিভ নেই। মানে একটা হুলস্থুল একটা অব্যবস্থা চলছে দেশে এখন, এগুলোর থেকে দেশের মানুষ এমনিতেও অ্যাগ্রিভড বিভিন্নভাবে, তারা খুশি না। এখন খুশি না হলে যেটা হয়, সকলের দোষটা গিয়ে পড়ে সরকারের কাছে, সরকার দায়িত্ব নিছে, বড় বড় কথা বলেছে, এখন আমাদের এই অবস্থা কেন? তখন মানুষ হই হই করে মাঠে নেমে পড়ে। এটার জন্য তারা যতই কিছু ভয় দেখায়, একটা পর্যায়ে শেখ হাসিনা তো কম ভয় দেখায়নি, একটা পর্যায়ে মানুষ এগুলো মানে না। মানুষের যান বাঁচানোর জন্য যখন দেওয়ালে পিঠ থেকে যায়, তখন তারা সামনে এগিয়ে যায়, বন্দুকের গুলির কাছেও তারা এগিয়ে যায়। তো এইগুলোর সমস্যা আগে দেখা হয়েছে, আমরা দেখেছি, কিন্তু ইতিহাস থেকে আমরা কোনো শিক্ষা নেই। আমরা শুধু ইতিহাসটাকে ওই পিছনের রিয়ার ভিউ মিররে দেখে সামনের দিকে গাড়ি চালিয়ে গেছি। এটা হলো আমাদের দুর্ভাগ্য। আমি আশা করব বর্তমান সরকারের এখনো সময় আছে, এগুলো জিনিস বিবেচনা করবেন, এবং আমরা ওনাদের সহায়তা করবো, সর্বাত্মক সহায়তা করবো। ওনারা যদি ভালো চালায় আমরা কোনো বাধা দিব না, কিন্তু আমাদেরকে নিশ্চিহ্ন করতে চাইলে তো আমরা যদি উঠে দাঁড়াবো, এটা তো স্বাভাবিক। আপনি শেখ হাসিনা ইস্যুতে তাহলে আপনি বেশ কনফিডেন্ট যে, অথবা আপনার যে সোর্স, আপনার যে অভিজ্ঞতা, আপনার যে নানান ধরনের ইনফরমেশন আপনার কাছে রয়েছে, সব মিলিয়ে তিনি ফিরছেন? এখন এগুলো তো আমি তো গণক নই, আমি যেটা দেখি বা বুঝি সেটাই বলি। আমার বক্তব্য হলো, প্রথম দিন থেকে আমি বুঝেছি, যখন উনি বলছেন যে আসবেন, তখনই আমি বুঝেছি যে উনি আসবেন, এবং সেই পরিবেশ দেশে আছে। উনি আসলে উনি আসতে পারবেন, এবং সেভাবে যে কোনো প্রক্রিয়া হোক, যেভাবেই বলেন না কেন, এবং উনি সেখানে আসবেন, এবং আসার পরে একটা বড় ধরনের কি বলবো এটাকে, রিপু হবে, সারা দেশে একটা ঢেউ উঠবে, এটাও আমি জানি। মানে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি না, আমি বলছি আমার ধারণা থেকে। এগুলো তো অনেকবার আমরা দেখেছি আগে কাজে। আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শহীদ ভাই, একটা বিষয় নিয়ে আসলে আলোচনা করতে চাই, সেটা হলো আজকে হলো অগাস্টের 16 তারিখ, গতকালকে ছিল 15 আগস্ট। আমরা গত 15-16 বছর ধরে দেখেছি 15 আগস্ট আমাদের দেশে একভাবে পালিত হয়। তার আগে আবার যখন খালেদা জিয়া বিএনপি ক্ষমতা ছিল, তখন আবার আরেকভাবে পালিত হতো। গণমাধ্যমে আমরা বিভিন্ন রকম ভিন্ন ভিন্ন প্রভাব দেখেছি। এবার আমরা আরেক ধরনের প্রভাব দেখলাম। 32 নম্বরের সামনে কিছু মব দেখলাম, পুলিশের নিষ্ক্রিয়তা দেখলাম, এবং এটা নিয়ে নানা ধরনের কথাবার্তাও দেখলাম। এবং এরই ফাঁকে, এরই মধ্যে পাশাপাশি সময়ে আমরা দেখলাম যে নতুন বিএনপি সরকারের 180 দিন অতিক্রান্ত হলো। এই সরকার দায়িত্ব নেওয়ার সময় এই সরকারের যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, উনিও কিন্তু 180 দিনের একটা টার্গেট প্রকাশ করেছিলেন যে আমরা 180 দিনের মধ্যে একটা দেখবো কি হয়। তো কি করতে চান 180 দিনে, সে সম্পর্কে স্পষ্ট করে কিছু না বললেও আমাদের সবার মধ্যে কিন্তু একটা প্রত্যাশা ছিল যে 180 দিনের পর আমরা কি দেখতে চাই। আপনারও নিশ্চয় একটা প্রত্যাশা ছিল, আপনার সেই প্রত্যাশা কতটুকু মিটল? সরকারের 180 দিন অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা তো অনেক সময় দেখি যে 100 দিনও একটা গুরুত্বপূর্ণ, 100 ডেজ। সরকারের মেয়াদ তো হলো 5 বছর, একদিন 5 বছরে 365 ইন্টু 5, অনেক দিন। তবু সরকার যখন নতুন ভাবে গঠন করা হয়, তখন আমরা অতীতে দেখেছি যে 100 দিনের একটা প্রোগ্রাম তারা জনমানুষকে জানান দেন যে তারা কি কি করতে চান। আগে সময় এসব হয়নি, সুতরাং তাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, সেই গুরুত্বপূর্ণ কাজগুলো তারা 100 দিনের মধ্যে শেষ করতে চান, অথবা শুরু করতে চান, শুরু করে তাদের মেয়াদে শেষ করতে চান। এরকম সরকারের একটা ঘোষণা থাকে, এবং 180 দিন নিয়ে আলাপ আলোচনা আছে, আলাপ আলোচনা চলবে। কিন্তু 180 দিনের মধ্যে সরকারের তো তেমন, যদি আমরা বলি যে সরকারের খুব বড় সফলতা কোথায় কোথায় আছে, এখন পর্যন্ত পার্লামেন্ট অধিবেশন চলছে, পার্লামেন্টে আমরা বসতে দেখেছি, বাজেট পাস হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা উন্নতি করার চেষ্টা করছেন। আপনি একটু আগে মবের কথা বলছেন, 32 নম্বরে মব হয়েছে গতকাল। মব তো ডক্টর ইউনূসের আমলে মবের যে শাসন আমরা দেখেছি, মবের যে দুঃশাসন বলতে পারেন, মবের মূল্য, সেটা থেকে জাতি কিছুটা স্বস্তি পেয়েছে এরকম মনে হতে পারে। কিন্তু আমাদের বিদ্যুৎ সেক্টরের অবস্থা খুব খারাপ, জ্বালানি সেক্টরে অবস্থা খুবই খারাপ। কেননা FRSU
একটাতে আগুন ধরে গিয়েছিল, সেটা ঠিক না করা পর্যন্ত গ্যাস এবং ইলেকট্রিক সাপ্লাই ঠিক করা খুব বেশি সম্ভব হবে না। এর মধ্যে সরকার একটা আইসিইউ অর্ডার দিয়েছেন, সেটা দ্রুত গতিতে আনার চেষ্টা করছেন তারা আনসলিসিটেড অফার থেকে। সেটা আনলে হয়তো আরো কিছুটা উন্নতি হবে। এর কারণ হচ্ছে ডক্টর ইউনূসের সময় এফআরএসইউ দুটার অর্ডার দিয়ে গেছিল আগের সাবেক সরকার, ওনারা হঠাৎ করে এটা হুট করে বাতিল করে দিলেন। উনি ওনার জ্বালানি উপদেষ্টা পরামর্শ করে এসব করেছেন যে আনতে হবে এলএনজি, সকলেই কিন্তু তারা এই যে যদি অর্ডার করা হয় এটা মোটামুটি 2 বছর লাগে এটা আসতে। সুতরাং আমরা এখন একটা প্যাচের মধ্যে পড়ে গেছি, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সৃষ্টি। তো সরকার চেষ্টা করছে, এরকম বোঝা যায় তারা চেষ্টা করছেন। আর অন্যান্য বিষয়ে অর্থনৈতিক অবস্থা এমন কোনো উন্নতি হয়নি বলতে হবে। অর্থনীতিতে এই গ্যাস সেক্টরের অসুবিধা, জ্বালানির অসুবিধা, জীবনযাত্রার ব্যয় বেড়েছে, বিশেষ করে তাদের দ্রব্যমূল্য তাদের উপর বাড়তি দিতে এমন কোনো উন্নয়ন হয়নি। ভবিষ্যতে আইন শৃঙ্খলা এই কিন্তু সেই চেষ্টা আমরা আরো সামনে দিয়ে নাম্বার দিতে পারবেন না, কারণ তাদের কিছু সীমাবদ্ধতা ছিল, যে সীমাবদ্ধতা গুলো আরোপিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কতিপয় পলিসি ডিসিশন এবং মিস্টেকের জন্য, তাদের যে বালখিল্যতা এ কারণেও বলতে পারেন। জি, তো আমরা একটু একটা প্রসঙ্গে আসতে যাচ্ছি, সেটা হলো এই যে খুব মানে ক্যাটাগরিক্যালি আমরা দেখলাম যে 15 আগস্ট উপলক্ষে গতকালকে 32 নম্বরকে কেন্দ্র করে বেশ কিছু অঘটন ঘটলো। কিছু লোককে দেখলাম যে সেখানে মানে এক ধরনের মব তৈরি করলো, সেখানে পুলিশ উপস্থিত ছিল। পুলিশরা যারা মব তৈরি করলো তাদেরকে কিছু বললো না, উল্টো যাদের উপর আঘাত করলো তাদের 2 জনকে ধরে নিয়ে গেল, এর মধ্যে 2 জন নারীও ছিলেন। তো আমার কথাটা হলো যে আসলে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক এনভায়রনমেন্ট যেখানে থাকার কথা, সেখানে এই ধরনের মবটাকে আপনি কি বলবেন? এটা কি চলতে দেওয়া উচিত কিনা? এই সরকারের আমলেও চলছে, এটাকে আপনাকে একটু মানে আহত করে কিনা? এই মবের মূল্য তো আমাদের যে আগস্টের অভ্যুত্থান তার একটা অফসোর্স আপনি বলতে পারেন, অথবা আগস্ট অভ্যুত্থানের পরে যারা এর নেতৃত্ব দিয়েছিলেন এবং ডক্টর ইউনূস যে সরকার গঠন করেছিলেন, তারা দেশে একটা মবের মূল্য তৈরি করে মবের শাসনের মধ্য দিয়ে, যেহেতু তাদের কোনো রাজনৈতিক দল ছিল না আসলে, সুতরাং তারা পুলিশের উপর ভরসা করতে পারেনি। পুলিশের উপর যে আক্রমণ হয়েছে সেটা আমরা জানি, 450টার বেশি থানা আগুন দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে, অনেক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তো পুলিশের মোরাল পুরোপুরি ভেঙে গিয়েছিল। তারা সেনাবাহিনীর উপরে বিশ্বাস করতে পারেন নাই, তেমন আস্থা রাখতে পারেন নাই, কারণ সেনা প্রধান ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়া সে বিষয়ে তার একটা আপত্তি প্রকাশ করেছিলেন। এসব নানান কারণে তিনি হয়তো সেনা প্রধান এবং তার উপরে তেমন ভরসা রাখতে পারেননি। তিনি সিভিল সার্ভিসের উপর কোনো ভরসা রাখতে পারেননি, জুডিশিয়ারির উপরে কোনো ভরসা রাখতে পারেনি সরকার। এবং নানা কারণে এই ভরসার কিছু তো কারণ আছে, যে ভরসার স্থলটাতে কিছু সন্দেহ, কিছু অবিশ্বাস থাকবে। কিন্তু আপনি যখন সরকার গঠন করবেন, সরকার তৈরি করবেন, তখন সকলকে নিয়ে আপনাকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দেশের উন্নতি, এক কথায় জনগণের সেবা, জনকল্যাণ, গণতন্ত্র ফিরিয়ে আনা, যেসব কথা আমরা শুনেছি সেই সব বিষয়ে কাজ করার দরকার ছিল। কিন্তু সেই কাজগুলো না করে তারা দেশে একটা মবের মূল্য চালু করলেন এবং মবের শাসন চালু করলেন। যেখানে খুশি সেখানে মব, যেখানে খুশি সেখানে মব, সেখানে মব চলে, মব মানুষকে মারধর করে, মব মানুষের কাপড় চোপড় খুলে নেয়, মব মানুষের বাসায় হাজির হয় কয়েকজন মিলে, তারপর সেখানে লুটপাট করে, চাঁদা তুলে, টাকা পয়সা তুলে, এই সব একেবারে কি বলবো মাচ্ছান্নার মতো অবস্থা তৈরি করেছিলেন ডক্টর ইউনূস। সেই মবের মূল্যকে যে সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে এখনো কেউ কেউ বের হতে পারেনি। আপনি যেমনটি বলছেন যে বঙ্গবন্ধু জাতির পিতা, এবং বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা এই বাংলাদেশ নামে একটা স্বাধীন রাষ্ট্র হয়তো পেতাম না। আমরা বঙ্গবন্ধুকে এই জন্য জাতির পিতা মনে করি, এবং বঙ্গবন্ধুর যে রোল 1971 সালের 10ই জানুয়ারি পর্যন্ত তার যে আত্মদান এবং তিনি যে পরিমাণ কষ্ট করেছেন, তিনি বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের জন্মের জন্য যা করেছেন, সেই জন্য বঙ্গবন্ধুকে অনেকেই শ্রদ্ধা করবেন, কেউ কেউ নাও করতে পারেন, সেটা তাদের ব্যক্তিগত বিষয় এবং তাদের গণতান্ত্রিক স্বাধীনতা। কিন্তু যারা শ্রদ্ধা করবেন তারা শ্রদ্ধা প্রকাশ করতে পারবেন না, এটা কোনো গণতন্ত্রের বিষয় হলো না। এখন এই জিনিসটাও তো চালু হয়েছে 5ই আগস্টের পরে। 32 নম্বরে কিন্তু যখন পাকিস্তান শাসন ছিল, জেনারেল আইয়ুবের শাসন ছিল, ইয়াহিয়া খানের শাসন ছিল, তখনও কিন্তু 32 নম্বরে কোনো হামলা হয়নি, কোনো মব করা হয়নি, তখনও 32 নম্বর ভাঙা হয়নি, 32 নম্বর তালা দিয়ে রাখা হয়নি। তো এই যে মবের যে মূল্যটা তারা চালু করলেন এবং 32 নম্বরে
ভাঙচুর করালেন, 2বার 3বার 4বার ধরে ভাঙচুর করানো, এবং আমাদের সিটি কর্পোরেশনের বুলডোজার পর্যন্ত ওখানে চলে গেল, এবং তারা ঘন্টার পর ঘন্টা ধরে ভাঙচুর করলো। এরকম তো প্রথম আলো, ডেইলি স্টার, উদিচি, আপনার ছায়ানট, সব জায়গায় এরকম হামলা হলো, আগুনে পুরানো হলো। আমরা ইউনূস সরকারকে কি দেখলাম? নীরবে নিভৃতে তারা চুপচাপ বসে থাকলেন। এবং এই সব জায়গা থেকে, এটা তো ঢাকা শহরের মধ্যে, 32 নম্বর থেকে ইউনূস সাহেবের বাড়ি দূরত্ব 2-3 কিলোমিটারের বেশি হবে না। প্রথম আলো থেকে ইউনূস সাহেবের বাড়ির দূরত্ব 1 কিলোমিটারের মধ্যে। উনি এখানেই থাকতেন, এখানেই উনি ছিলেন, এখানেই তাদের কিচেন ক্যাবিনেটের বৈঠক হতো, এখানেই তাদের সমস্ত লোকেরা ছিলেন। তারপরেও তারা এইসব থামানোর কোনো চেষ্টা করেনি। এখন আপনি যেটা বললেন, 32 নম্বরে অনেক পুলিশ আমি দেখেছি ভিডিও ফুটেজে, অনেক পুলিশ ছিল, কিন্তু পুলিশ কোনো কথা বলেনি, পুলিশ কোনো প্রতিবাদ করেনি, পুলিশ কোনো বাধা দেয়নি। এটা পুলিশের উপর কি নির্দেশনা এটা জানতে হবে, আমি জানি না তাদের প্রতি কি নির্দেশনা আছে। বাট পুলিশকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের উপর যে অর্পিত দায়িত্ব, তাদের যে ফৌজদারি কার্যবিধি, প্যানেল কোড এন্ড পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গল, এগুলো কিন্তু প্রত্যেক পুলিশের সিপাহী থেকে একদম অফিসার পর্যন্ত প্রত্যেককে পড়ানো হয়, তাদেরকে ট্রেনিং দেওয়া হয় সারদাতে দীর্ঘ সময়, স্বল্প সময়, এবং তাদের কিন্তু প্রতি বছর 2 বছর পর পর তাদের পরীক্ষা হয়, তাদেরকে ক্লাস করতে হয়, তাদেরকে ট্রেনিং এর মধ্যে এসবের মধ্যে দিয়ে যেতে হয়। সুতরাং একজন পুলিশ কনস্টেবল, একজন এসআই, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা জানেন তাদের কাজ কি, তারা কিভাবে কাজ করবেন। কিন্তু 32 নম্বরে কোনো পুলিশ কর্মকর্তা বা পুলিশের কোন সদস্যকে সেই কাজটা করতে দেখা যায় নাই। উল্টো যারা মব করলেন তাদেরকে না ধরে তারা গ্রেপ্তার করলেন যারা ওখানে ফুল দিতে গিয়েছিল। আমি 2-3 জনের ইন্টারভিউ দেখেছি, একজন নারীর ইন্টারভিউ দেখছি, তাকে তরুণী বলাই ভালো, তিনি একজন মুক্তিযোদ্ধার মেয়ে, সম্ভবত দক্ষিণাঞ্চলের থেকে এসেছিলেন বা দক্ষিণাঞ্চলের বসবাসকারী। তিনি বলছেন আমি মুক্তিযোদ্ধার মেয়ে, আমি তাকে সম্মান জানাতে এসেছি, এটা আমার অধিকার। অথচ তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এরকম কাউকে কাউকে গ্রেপ্তার করা হয়েছে, এবং মব যারা করেছিলেন তারা সংখ্যায় খুবই অল্প ছিলেন, এর আগে অনেক বেশি ছিল, তারও আগে 32 নম্বর ভাঙার সময় বেশ কিছু মানুষ ছিল। আজকে আমি তেমন বড় কোনো গ্যাদারিং দেখিনি, কেমন ভাবে মব করতে গিয়েছেন শত শত লোক, এমনটা নয়। তো তারপরেও পুলিশ কেন এটা কন্ট্রোল করলো না, পুলিশ কেন তাদেরকে গ্রেপ্তার করলো না, তাদেরকে আইনের সোপর্দ করলো না, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। এবং এই প্রশ্ন কিন্তু জবাবটা আগে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাইতে পারতাম, যে অন্তর্বর্তীকালীন সরকার সব দেখেও দেখে না। এখন তো আমাদের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, সুতরাং তারা পুলিশকে অলরেডি অর্গানাইজ করেছেন, তারা পুলিশের মাধ্যমে তো চেষ্টা করছেন কাজকর্ম করার জন্য, এবং পুলিশকে আমরা মাঝে মাঝে তো খুব অ্যাক্টিভ দেখতে পাই, পুলিশ কাজকর্ম করে। সুতরাং এই জবাবটা কিন্তু তাদেরকে দিতে হবে, এক সময় না এক সময় তাদেরকে এই বিষয়ের জন্য জবাবদিহি করতে হবে। নিশ্চয়ই তারা জবাবটা দিবেন, এবং এই জবাবটা আপনারা চাইতেই পারি, চাওয়াটা কোনো অন্যায় হবে না। এবং 32 নম্বরে মানুষ যেতেই পারে বঙ্গবন্ধুকে, জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে। এবং শ্রদ্ধা জানানোর তো বিষয়ে ধরেন আজকাল তো সোশ্যাল মিডিয়া আছে, আপনি নিশ্চয়ই দেখেছেন, সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন লক্ষ লক্ষ মানুষ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে, তাই না? সুতরাং এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে 95% মানুষ কিন্তু বাংলাদেশে বসবাস করে, বাংলাদেশের মানুষ, তারা কিন্তু এই শ্রদ্ধা নিবেদন করছে। সুতরাং এটা যদি আপনি এই রেস্ট্রিকশন যদি না দেওয়া হয়, এবং সেখানে যদি শ্রদ্ধা নিবেদনে বাধা না দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে বলা হয় না যে আওয়ামী লীগ নামে কোনো দল নাই, একটা মাফিয়া দল, তাদেরকে কেউ সমর্থন করে না, তাদের সমর্থন এখন জিরোতে আছে কারো কারো মতে, কেউ কেউ 5%, কেউ 10%, এবং অনেক তর্ক বিতর্কের পরে কেউ 30 থেকে 20-এর মধ্যে থাকেন। সুতরাং তাদের যে সমর্থন আছে না নাই সেটা কিন্তু এইটুক, মানে 15ই আগস্টে শুধু আপনি ওপেন করে দেন, তাহলেই কিন্তু বোঝা যাবে শান্তিপূর্ণভাবে কত মানুষ তাকে শ্রদ্ধা জানাতে যায়। তো আমরা কি সেই ভয়ে আছি কিনা, আমরা বঙ্গবন্ধু নামটাকে ভয় পাই কিনা, আমরা 32 নম্বর এই বাড়িটাকে ভয় পাই কিনা? এই ভয় পাওয়ার কথা তো পাকিস্তানি সৌর শাসকদের ছিল, তারা ভয় পেয়েছিলেন, তারা পাকিস্তানি জানতা ভয় পেতে পারেন, কিন্তু বর্তমান সরকার, তারা তো মুক্তিযুদ্ধের যে নেতা, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বীর উত্তম, তো মেজর জেনারেল জিয়াউর রহমান যে দলটি গঠন করেছেন, এবং এই দলে অনেক মুক্তিযোদ্ধা আছে, এখনকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধা, তিনি আবার দেশের স্পিকার, তাদের মধ্যে যায় মুক্তিযোদ্ধা আছে, মুক্তিযুদ্ধ নিয়ে তারা অনেক কথা বলেছেন, তারা মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের শক্তি হিসাবে নিজেদেরকে প্রকাশও করেছেন। সুতরাং তাদের তো এখানে ভয় পাওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। এখানে অন্য কোনো চাপ আছে কিনা, অন্য কেউ কোনো ষড়যন্ত্র করছে কিনা,
ডিপ স্টেটের কোনো খেলাধুলা আছে কিনা, এইসব বিষয় নিয়েও আলোচনা হতে পারে। জি, আমি এখন একদম শেষ প্রশ্নটা আপনাকে করতে চাচ্ছি। আপনি যেরকম বললেন যে গতকালকে আপনি অনেকগুলো ভিডিও দেখেছেন, অনেকে অনেক কথা বলছে, যে মারছে তাদের সংখ্যাও কম, মবকারীদের সংখ্যাও তো বেশি ছিল না। কিন্তু আমি লক্ষ্য করলাম সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন যে আপনারা কে, তখন একজন লোক বলছিল যে আমি একজন জুলাই যোদ্ধা। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে জুলাই যোদ্ধার ডেফিনেশনটা কি, কে জুলাই যোদ্ধা এবং কে জুলাই যোদ্ধা নয়? এটা নিয়ে কি আপনি আপনার মনে কোনো প্রশ্ন কখনো জেগেছে যে জুলাই যোদ্ধা আসলে কার? এখন যাদেরকে দেখছি জুলাই যোদ্ধা বলে দাবি করছেন তাদের অনেকে, মাসুদ কামাল আপনি তো জানেন 14 সাল থেকে 26 সাল 12 বছর না, ওই যে একটা নির্বাচন হয়েছিল 155টা আসনে বিনা ভোটে জিতেছিল আওয়ামী লীগ, বিএনপি সেই নির্বাচনে যায়নি, জামাত যায়নি। তো সেই নির্বাচনের পর থেকে এই 5ই আগস্ট 2024 পর্যন্ত এখন যাদেরকে আমি জুলাই যোদ্ধা হিসেবে ছবি দেখি, যাদেরকে মব করতে দেখি, যারা বড় বড় বক্তৃতা বিবৃতি করেন, দেন, কথা বলেন, তাদেরকে কিন্তু তখন আমি, বা আপনি দেখেছেন কিনা আমি জানি না, আমি দেখিনি। আমি তাদেরকে কোথাও কোনো কথা বলতে দেখিনি, কোথাও কোনো বিষয়ে আলোচনা করতে দেখিনি, কোথাও মিছিল পর্যন্ত করতে দেখিনি। তো এই সময় হঠাৎ করে 5ই আগস্টের পরে এই যে জুলাই যোদ্ধা, সারা দেশব্যাপী জুলাই যোদ্ধা হিসেবে যারা নিজেদেরকে পরিচিতি দেন, সেই জুলাই যোদ্ধার বিষয়ে তো তাদের যে দল এনসিপি মনে হয় এই জুলাই যে সমন্বয়ক যেটা তৈরি করেছিল, সেই সমন্বয়কটা বোধহয় সমন্বয়ক পরিষদ সব বাতিল করে দিয়েছে। এখন কোথাও কোনো সমন্বয়ক নাই। তো কেউ কেউ নিজেদেরকে জুলাই যোদ্ধা দাবি করেন এবং দাবি করে এইসব কাজ করেন। এবং এনসিপি কে অন্তত দেখি না, বা জামাতকে দেখি না, এমনকি বিএনপি কেও দেখি নাই যে জুলাই যোদ্ধার নামে যারা এইসব অপকর্ম করছে, যারা বিশৃঙ্খলা করছে তাদের ব্যাপারে কিছু কথা বলতে। এই যে জুলাই যোদ্ধার নামে যে তারা করেন, যে ইন্টারভিউর কথা আপনি বললেন, আমিও দেখেছি সেই ইন্টারভিউটা, সাংবাদিকরা তাকে প্রশ্ন করলো, তিনি ওই জবাব দিলেন এবং তারপরে জবাব দিতে না পারে তিনি নিজেই চলে গেলেন। উনাকে কে দায়িত্ব দিচ্ছে? ওখানে তো শত শত পুলিশ ছিল, আমি নাম্বারটা জানি না, বাট যে ভিডিও দেখেছি সেখানে কয়েক প্লাটুন পুলিশকে রিপোর্ট করা হয়েছিল আজকে যে তারা ওখানে থাকবেন এবং তারাই বাধা দিবেন, কাউকে হয়তো যেতে দিবেন না, এরকম কি ইনস্ট্রাকশন ছিল। সাংবাদিকদের তারা ভিতরে প্রবেশ করতে দিয়েছেন, বাট আর কাউকে প্রবেশ করতে দেন নাই। সুতরাং ওইখানে জুলাই যুদ্ধের তো কোনো দায়িত্ব ছিল না। উনি কিসের দায়িত্ব পালন করেন? উনার কাজ তো আইন শৃঙ্খলা রক্ষা করা না। উনি যে কথাগুলো বললেন, উনার তো ভিডিও রেকর্ড আছে। এখন দেখতে হবে সরকার তাকে স্বীকৃতি দেয় কিনা। সরকার, আপনি জিজ্ঞেস করতে পারেন সরকার তো তাকে স্বীকৃতি দেয়নি, বা সরকারও তো একেবারে আনুষ্ঠানিকভাবে তাকে স্বীকৃতি দেয়নি। কিন্তু তিনি যে কাজটা করেছেন সেটা বেআইনি হয়েছে, আইনের বরখেলাপ হয়েছে। তিনি ওখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, তিনি কাউকে মারধর করেছেন, সেটা ফৌজদারি অপরাধ। সরকার যদি স্বীকৃতি না দেয়, এখন সরকারের দায়িত্ব হবে যারা সেখানে মব করেছেন তারা একেবারে আইন ভঙ্গ করেছেন, বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, ফৌজদারি অপরাধ করেছেন মারধর করার মধ্যে দিয়ে, এবং সেটা তাদের দায়িত্ব ছিল না। তাকে কোনো নাগরিক দায়িত্ব পালন করতে বলা হয়নি। ওখানে পুলিশ ছিল, তারাই এই দায়িত্বটা পালন করতে পারতেন, তারা তাদের আইনানুগ ব্যবস্থা নিতে পারতেন। এখন সরকারের উচিত হবে, পুলিশ বাহিনীর উচিত হবে এই সব কাজ যারা করেছেন, অন্যায় করেছেন, তাদেরকে গ্রেপ্তার করে আইনে সোপর্দ করা। এটা যদি সরকার না করেন তাহলে মানুষ মনে করতে পারে, অনেকেই মনে করবেন, আমারও মনে হতে পারে যে সরকার এই সব মবকে সমর্থন করেন। মবকে সমর্থন করা কিন্তু ভালো জিনিস না। মবের রাজত্ব কায়েম করতে দেওয়া যাবে না, মবকে বিশৃঙ্খলা করতে দেওয়া যাবে না, মবকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। এটা যদি আমরা যত তাড়াতাড়ি করবো ততই উত্তম। সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেহেতু একটা চ্যালেঞ্জ, সুতরাং সরকারের দায়িত্ব হবে মব কন্ট্রোল করে, মবের সৃষ্টি যারা করছেন তাদেরকে গ্রেপ্তার করে যথাযথ আইনানুগ ব্যবস্থা করা, এবং তারাও যাতে ন্যায় বিচার পান সেটা নিশ্চিত করা। সকলেই যাতে ন্যায় বিচার পান সেটা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। জি, অনেক ধন্যবাদ জনাব আবু আলম শহীদ খান। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে আমাদের 15 আগস্ট, মব এবং সরকারের 180 দিন, এসব নিয়ে আমাদের রাজনৈতিক বিশ্লেষক, সাবেক সচিব